আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নিরীহ ফিলিস্তিনিদের উচ্ছেদ করে আফ্রিকায় পাঠানোর ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস। নতুন সংবিধান কার্যকর, ইসলামী শরিয়া আইনের ভিত্তিতে চলবে সিরিয়া। সীমান্তে নজরদারি অথচ ড্রোনে চীনা যন্ত্রাংশ, কি করছে ভারত? বল এখন রাশিয়ার কোর্টে, তবে পুতিন এখন বল খেতে চান না ট্রাম্প। রুশ বিমান ঘাঁটিতে আশ্রয় নিলেন ৯,০০০ সিরীয়, নেপথ্যের কারণ কি? ট্রেন অপহরণের ঘটনায় ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ। পুতিন যুদ্ধবিরতিতে রাজি, তবে কার্যকর করতে কতটা ইচ্ছুক তিনি? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনিদের উচ্ছেদ করে আফ্রিকায় পাঠানোর ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস। গাজার ফিলিস্তিনিদের বল প্রয়োগ উচ্ছেদ করে পূর্ব আফ্রিকার দেশগুলোতে স্থানান্তরহীন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই সঙ্গে সম্ভাব্য গন্তব্য হিসেবে সুদান, সোমালিয়া ও সোমালিল্যান্ডের নাম উঠে এসেছে। সম্প্রতি বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, সুদানের কর্মকর্তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। গোপন কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে কথা বলার শর্তে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে সোমালিয়া ও সোমালিল্যান্ডের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি মার্কিন কর্মকর্তারা সুদানের সঙ্গেও যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ প্রচেষ্টা কতটা অগ্রগতি হয়েছে বা আলোচনা কোন পর্যায়ে আছে তা স্পষ্ট নয়। এই তথ্য এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের প্রস্তাব নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে। ট্রাম্প ১ মাস আগে এই প্রস্তাব দিয়েছিলেন, তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো তার এই পরিকল্পনাকে জাতিগত নির্মূল বলে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল মূলত এই আলোচনার নেতৃত্ব দিচ্ছে এবং ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে আলোচনার কয়েকদিন পরেই পূর্ব আফ্রিকার দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজাজেল স্মোটরিচ সম্প্রতি বলেছেন, তারা ফিলিস্তিনিদের জন্য বিকল্প আশ্রয় খুঁজছেন এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি বিশাল অভিবাসন বিভাগ খোলার পরিকল্পনা করছে। এদিকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদকে রেড লাইন বলে অভিহিত করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহযোগী অধ্যাপক তামের কারমুত। তিনি আল জাজিরাকে বলেন, বিশ্বের সব সরকারের উচিত এই অমানবিক পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ইসরায়েলের সঙ্গে এ বিষয়ে কোনো ধরনের সহযোগিতা না যাওয়া, বিশেষ করে আফ্রিকার দেশগুলো যেগুলো এখনও ঔপনিবেশিক শাসনের ধ্বংসযজ্ঞ থেকে বেরিয়ে আসতে লড়াই করছে। নতুন সংবিধান কার্যকর, ইসলামী শরিয়া আইনের ভিত্তিতে চলবে সিরিয়া। নতুন ও অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বৃহস্পতিবার স্বাক্ষরিত এক সংবিধানে বলা আছে, ইসলামী শরিয়ার ভিত্তিতে চলবে সিরিয়ার শাসন ব্যবস্থা। একই সঙ্গে অস্থায়ী সংবিধান ৫ বছরের জন্য কার্যকর হবে। খবর রয়টার্সের। এর আগে গত জানুয়ারিতে বাতিল করা হয় আগের সংবিধান। বার্তা সংস্থা রয়টার্স বলছে, অন্তর্বর্তী সরকারের ৫ বছর পর্যন্ত এই অস্থায়ী সংবিধান কার্যকর থাকবে বলে জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এর মধ্য দিয়ে ব্যাপক আক্রমণ চালিয়ে বাশার আল আসাদ সরকারকে উৎখাত করার ৩ মাস পর সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করা হলো। এবার স্থায়ী সংবিধানের জন্য আরেকটি কমিটি করা হবে। সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করার সময় আল শারা বলেন, এটি সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে বলে প্রত্যাশা করছি। এর মাধ্যমে আমরা নিপীড়নের পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। ২ সপ্তাহেরও কম সময় আগে একটি কমিটি করে এই ঘোষণাপত্র বানানোর নির্দেশ দেন শারা। সংবিধান খসড়া কমিটির সদস্য আব্দুল হামিদ আল আওয়াক বলেন, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা এবং নারীদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে এতে। এই সংবিধানে বেশি মনোযোগ থাকবে অন্তর্বর্তী সময়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার উপর। এর লক্ষ্য হবে পূর্ববর্তী বাশার আল আসাদ সরকারের অধীনে সংগঠিত অপরাধের বিচার নিশ্চিত করা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে দেশটির সামরিক ড্রোনগুলোতে চীনা যন্ত্রাংশ ব্যবহারের সন্দেহের ঘিরে। বিশেষ করে চীনা সীমান্তে নজরদারির কাজে ব্যবহৃত ড্রোনগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ কারণে ভারতের সশস্ত্র বাহিনী ইতিমধ্যে যাবতীয় ড্রোন থেকে চীনা যন্ত্রাংশ সরানোর নির্দেশ দিয়েছেন। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। ড্রোন নির্মাতা ভারতীয় কোম্পানিগুলো দাবি করছে তাদের তৈরি ড্রোনে কোনো চীনা যন্ত্রাংশ নেই। গত বছর দেশটির সেনাবাহিনী দেশীয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ড্রোন সংগ্রহ করেছিল।
বর্তমানে ভারতে প্রায় 840টি ড্রোন কোম্পানি সক্রিয় থাকলেও সম্পূর্ণ ড্রোন তৈরির সক্ষমতা খুব কম প্রতিষ্ঠানেরই রয়েছে। বেশিরভাগ সংস্থা শুধু যন্ত্রাংশ সংযোজনের কাজ করে। ভারতের আর্মি ডিজাইন ব্যুরোর মহাপরিচালক মেজর জেনারেল CS মান বলেন, আমাদের এখন দরকার সম্পূর্ণ নিজস্ব ড্রোন তৈরির সক্ষমতা অর্জন করা। শুধু সরঞ্জাম সরবরাহ ব্যবস্থায় নজরদারি করলেই চলবে না, বরং পুরো ব্যবস্থায় সংস্কার আনতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, সেনাবাহিনীর নজরদারি ও কৌশলগত সক্ষমতা বাড়াতে প্রতিটি সেনার জন্য একটি করে ড্রোন নিশ্চিত করা জরুরি। এজন্য ভারত ড্রোন ল্যাব ও সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন হাব তৈরির পরিকল্পনা করছে। একই সঙ্গে প্রতিরক্ষার স্বার্থে কাউন্টার ড্রোন প্রযুক্তি উন্নয়নেরও জোর দিচ্ছে ভারত। বিশ্বজুড়ে ড্রোন শিল্পে বার্ষিক প্রবৃদ্ধি 8% হারে বাড়ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে 2026 সালের মধ্যে ভারতের অভ্যন্তরীণ ড্রোন বাজারের মূল্য 118% বৃদ্ধি পাবে। তবে এই প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হলে স্বদেশী প্রযুক্তির উপর নির্ভরশীল হতে হবে। সশস্ত্র বাহিনী ও বিশ্লেষকদের মতে ড্রোন শিল্পের স্বনির্ভরতা অর্জনের কোনো বিকল্প নেই। বল এখন রাশিয়ার কোর্টে, তবে পুতিন এখন বল খেলতে চান না দাবি ট্রাম্পের। ইউক্রেনের যুদ্ধবিরতি প্রশ্ন শর্ত জুড়ে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র 30 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিলে ইউক্রেন তাতে সম্মতি জানায়। তবে রাশিয়ায় সরাসরি রাজি না হয়ে কিছু শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। বিস্তারিত প্রতিবেদনে। বৃহস্পতিবার পুতিন জানান, যুদ্ধবিরতির জন্য প্রথমে সংঘাতের মূল কারণগুলো সমাধান করতে হবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। তবে তিনি নির্দিষ্ট কোনো শর্তের কথা প্রকাশ্যে জানাননি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের প্রতিক্রিয়াকে ধূর্ততা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট প্রায়ই এমন করেন। তিনি সরাসরি না বলেন না, বরং এমন কিছু শর্ত দেন যা কেবল বিষয়গুলোকে বিলম্বিত করে বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকে কঠিন করে তোলে। জেলেনস্কি আরও বলেন, শান্তি চুক্তি কার্যকর করতে হলে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। পুতিন যুদ্ধ থামাতে চান না, বরং তিনি সময় ক্ষেপণ করে সুবিধা নিতে চান। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতি প্রসঙ্গে বলেন, বল এখন রাশিয়ার কোর্টে। তবে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি বলছে যে পুতিন হয়তো বল খেলতে আগ্রহী নন। রাশিয়ার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয় ইউক্রেনে শান্তি চুক্তির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত রয়ে গেছে। সাম্প্রদায়িক সহিংসতা থেকে বাঁচতে বৃহস্পতিবার সিরিয়ার হাইমেনে রুশ বিমান ঘাঁটিতে আশ্রয় নিয়েছে প্রায় 9000 মানুষ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে সোমবার এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। গত বছরের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন সত্ত্বেও রাশিয়া সিরিয়ায় যে দুটি বিমান ঘাঁটি ধরে রাখার আশা করছে, তার মধ্যে হামেইমিম একটি। এবার সাম্প্রতিক সহিংসতা থেকে বাঁচতে সে ঘাঁটিতেই আশ্রয় নিল হাজারো সিরীয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা সাংবাদিকদের বলেন, তারা আশ্রয় খুঁজছিল। তারা বুঝতে পেরেছিল এটি তাদের জীবন মৃত্যুর বিষয়। তিনি বলেন, সেখানে আশ্রয় নেওয়া বেশিরভাগ বেসামরিক নাগরিকই নারী ও শিশু। সিরিয়ায় সাম্প্রতিক সহিংসতায় অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনীকে আসাদের আলাউইয়ে সম্প্রদায়ের বিরুদ্ধে মুখোমুখি করেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় শত শত আলাউই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেছেন, আলাউইদের হত্যা সিরিয়ার ঐক্যের জন্য হুমকিস্বরূপ। সিরিয়ার গৃহযুদ্ধে মস্কো বছরের পর বছর ধরে যাকে সমর্থন করে আসছিল, আসাদের পতন মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থে বিরাট আঘাত এনেছে। রাশিয়া আল সারার নেতৃত্বে এখন নতুন সিরীয় প্রশাসনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। তবে হামেইমিম বিমান ঘাঁটি এবং তার্তুস নৌ ব্যবস্থার ভবিষ্যৎ এখনও অস্পষ্ট। জাকারোভা বলেন, রাশিয়া সিরিয়ায় তাদের নাগরিক এবং সুযোগ সুবিধা নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবকিছু করছে। দেশটির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আরব রাষ্ট্র তুরস্ক এবং ইরানের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখছে। তিনি বলেন, সিরিয়ার সহিংসতায় মস্কো হতবাক। তারা আশা করছে দ্রুত অপরাধীদের শাস্তি দেওয়া হবে। পাকিস্তানের বেলুচিস্তানে 4 শতাধিক যাত্রীসহ ট্রেনে হামলা এবং যাত্রীদের জিম্মি করার ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ভারত ও পাকিস্তান। এর ফলে দুই দেশের মধ্যকার সম্পর্কের উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের অভিযোগ, এই ঘটনার সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে, তবে অভিযোগ অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা পাল্টা পাকিস্তানের দিকে আঙুল তুলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল জানান, পাকিস্তানের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই হামলার সঙ্গে ভারতের কোনো অভিযোগ নেই। তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্র বলে পাল্টা অভিযোগ করেন।
এছাড়া অন্য কোনো দেশের দিকে আঙুল তোলার আগে পাকিস্তানকে নিজের অভ্যন্তরীণ সমস্যা মোকাবেলার পরামর্শ দেন তিনি। এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফাকাত আলী খান বলেন, ভারত পাকিস্তানে সন্ত্রাসবাদ চালাচ্ছে। তিনি দাবি করেন, চলতি সপ্তাহে মঙ্গলবার কোয়েটা থেকে পেশাওয়ারগামী জাফর এক্সপ্রেসে বেলুচিস্তান লিবারেশন আর্মির বন্দুকধারীরা হামলা চালিয়েছে। তাদের সঙ্গে আফগানিস্তানের যোগাযোগ রয়েছে। অভিযোগ অস্বীকার করে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তারাও পাকিস্তানকে অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সমস্যার দিকে মনোযোগ দেওয়ার অনুরোধও জানিয়েছেন। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে কোয়েটা থেকে পেশাওয়ারগামী জাফর এক্সপ্রেসে ট্রেনটি বেলুচিস্তানের বেলান এলাকায় পৌঁছালে একটি সশস্ত্র গোষ্ঠী ট্রেনটির গতিরোধ করে। ট্রেন থামানোর জন্য তারা রেল লাইনে বিস্ফোরণ ঘটায় এবং চালকের কক্ষে গুলি চালান। এতে ট্রেনের চালক আহত হন এবং এরপর হামলাকারীরা ট্রেনে ঢুকে এলোপাথারি গুলি চালায় এবং যাত্রীদের জিম্মি করে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ইউক্রেনের সঙ্গে 30 দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে একটি সংবাদ সম্মেলনে পুতিন জানান, তারা যুদ্ধবিরতিতে রাজি আছেন, কিন্তু এই বিরতির মাধ্যমেও দুই দেশের মধ্যে মূল যে দ্বন্দ্ব রয়েছে সেটির সমাধানের দাবি জানিয়েছেন তিনি, যার অর্থ পুতিন শর্ত বেঁধে দিয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির রাশিয়ার সম্পাদক ভিটালি শেভচেনকো তার বিশ্লেষণে বলেছেন, পুতিন যে যুদ্ধবিরতিতে হ্যাঁ বলেছেন এতে তিনি অবাক হননি, কারণ তার এই হ্যাঁ ছদ্মবেশী না। তিনি বলেছেন, পুতিন যেসব শর্ত দিয়েছে সেগুলো ইউক্রেনের জন্য বিপর্যয়কর হবে। তারা আর কোনো অস্ত্র সহায়তা নিতে পারবে না, সেনা জড়ো করতে পারবে না এবং রাশিয়ার কুরস্ক অঞ্চলে যেসব ইউক্রেনীয় সেনারা অভিযান চালাতে প্রবেশ করেছিল তাদের আত্মসমর্পণ করতে হবে, নয়তো মরতে হবে। মানে ইউক্রেনীয় সেনাদের কুরস্ক থেকে প্রত্যাহারের সুযোগও দেবেন না পুতিন। এছাড়া পুতিন মূল দ্বন্দ্ব নিরসনের যে শর্ত দিয়েছিলেন সেটিও বেশ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিবিসির এই বিশ্লেষক। তিনি বলেছেন, সাম্প্রতিক ইতিহাস অনুযায়ী পুতিনের কাছে ইউক্রেনের মূল দ্বন্দ্ব হল ইউক্রেন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেশে অথবা বিদেশে নিজস্ব নীতি গ্রহণ করতে পারবে না, অর্থাৎ নিজেদের নিরাপত্তার জন্য তারা ন্যাটো বা অন্য কোনো জোটে যোগ দিতে পারবে না। তারা চাইলে ইউরোপীয় ইউনিয়নেও যোগ দিতে পারবে না। তিনি বলেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্র বলেছিল যুদ্ধবিরতিতে পৌঁছাতে বল এখন রাশিয়ার দিকে রয়েছে। সেই বলকে পুতিন এখন আবার যুক্তরাষ্ট্রের কোর্টে ঠেলে দিয়েছেন। এতে বোঝা যাচ্ছে যুদ্ধবিরতিতে রাজি হলেও এটি কার্যকরের সম্ভাবনা এখন খুবই কম। বিবিসি আরও জানিয়েছে, পুতিন মূলত এখানে কৌশলী ভূমিকা পালন করেছেন। এখন যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে, তাই তিনি তাদের প্রস্তাবকে সরাসরি না বলেননি, তার বদলে ঘুরিয়ে পেঁচিয়ে না বলেছেন। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। নিরীহ ফিলিস্তিনিদের উচ্ছেদ করে আফ্রিকায় পাঠানোর ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস। নতুন সংবিধান কার্যকর, ইসলামী শরিয়া আইনের ভিত্তিতে চলবে সিরিয়া। সীমান্তে নজরদারি অথচ ড্রোনে চীনা যন্ত্রাংশ, কি করছে ভারত? বল এখন রাশিয়ার কোর্টে, তবে পুতিন এখন বল খেলতে চান না ট্রাম্প। রুশ বিমান ঘাঁটিতে আশ্রয় নিলেন ৯,০০০ সিরীয়, নেপথ্যের কারণ কি? ট্রেন অপহরণের ঘটনায় ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ। পুতিন যুদ্ধবিরতিতে রাজি, তবে কার্যকর করতে কতটা ইচ্ছুক তিনি? এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।